কিন্তু তখনই তারা দুজন সেই বৃদ্ধ মহিলার দিকে তাকান আর তিনি সেই স্বর্ণালী হরিণে রূপান্তরিত হন আর বলে, এই শেষ পেরেকটা তোমাদের প্রাপ্য ছিল, তবে আমি জানতাম তোমরা এটা নিজেদের জন্য ব্যবহার করবে না। কিন্তু মনে রেখো, এতে আমার চেয়ে তোমাদের সততা আর পরিশ্রমের হাত বেশি। এই বলে সেই স্বর্ণালী হরিণ অদৃশ্য হয়ে যায়। কিশোরপুর গ্রামে এক রত্নাকর গরিব কর্মকার বাস করত। সে দিনরাত কঠোর পরিশ্রম করত, কিন্তু তার ভাগ্যের কোনো পরিবর্তন হতো না। ভগবান, একটুখানি সুখও কি আমার ভাগ্যে নেই? ব্যবসা মন্দা, সংসারে অভাব, মনে হয় এই দারিদ্র্যই আমার জীবনের শেষ পরিচয় হয়ে থাকবে। ঠিক তখনই রত্নাকরের স্ত্রী সুনয়না হাসি খুশি মুখে তার দোকানে আসেন। আরে বাবা, দোকানে কেউ আসতে চাইলেও তোমার এই গোমরা মুখে থোবড়া দেখেই তো পালিয়ে যাবে। দোকানে এসেছো, একটু হাসি মুখে তো থাকতে পারো। জানো সুনয়না, কখনো কখনো মনে হয় এই গ্রামে আমার আর কোনো কাজ নেই, যেন সবাই লোহার জিনিসের প্রয়োজনই ভুলে গেছে। দিনরাত পরিশ্রম করেও যেন কিছুই বদলায় না। এভাবেই কি জীবন কাটবে? সমস্যা তো বটে। তাহলে আমরা অন্য গ্রামে চলে যাই না? অথবা তুমি অন্য কোনো কাজ শুরু করো, তাহলে দেখবে আমাদের সংসারটা খুব ভালো করে চলবে। বলো, কেমন লাগলো আমার বুদ্ধিটা? তুমি তো জানো সুনয়না, আমার ঠাকুরদা, বাবা সবাই শুধু এই লোহার কাজই করেছেন। আর বাবা মরার সময় আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমিও যেন তাদের এই কাজই এগিয়ে নিয়ে যাই। তাহলে আমি এটা ছেড়ে দিই কি করে? আর এটা তো তাদের পৈতৃক দোকান, তাই এটা ছেড়ে আমরা কোথাও যেতেও পারি না। উফ, তোমার শুধু এই নীতি। তাহলে তুমিই বলো, এছাড়া আমাদের কাছে আর কোনো পথ আছে কি? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি কোনো কাজ শুরু করি। কাল সকাল থেকে আমি জঙ্গলে গিয়ে কাঠ এনে বিক্রি করা শুরু করে দেব। ঠিক আছে, কিন্তু তোমাকে দিয়ে কাজ করানোটা আমার ভালো লাগছে না সুনয়না। বিয়ের সময় আমি তোমাকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর আমি সেগুলোই পূরণ করতে পারছি না। আরে কেন নয়, আমাদের প্রতিবেশী মালতেও তো যায়। ওর স্বামী রাজু তো এখানে বাজারে দোকান লাগায় আর জঙ্গল থেকে কাঠ কেটে আনে। এভাবেই তো ওদের সংসারে একটু বেশি আয় হয়। আমরাও তো তাই করতে পারি, তাই না? আর আমি ওর সঙ্গে জঙ্গলে যাব, তাতে আমার কোনো সমস্যা হবে না। অন্যদিকে সুনয়না পরের দিন সকাল থেকে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সত্যি, আমার জীবনে একটাই আশীর্বাদ, সুনয়না। দারিদ্র্যের মধ্যেও ও কখনো কোনো অভিযোগ করেনি। এবার আমিও ওর জন্য প্রাণপণ পরিশ্রম করব। পরের দিন সকালে সুনয়না তৈরি ছিল, কিন্তু মালতী তাকে ডাকতে আসেনি। কিন্তু মালতী আজ তার শরীরটা ভালো না, তাই আজ আর যেতে পারবে না। ঠিক তখনই রত্নাকর এসে বলে, আরে কি হলো সুনয়না, তুমি এখনো জঙ্গলে যাওনি কেন? আর একা দাঁড়িয়ে আছো কেন? মালতী কোথায়? ও অসুস্থ গো, আর আমি ভাবছিলাম প্রথম দিনই যদি না যাই তাহলে অশুভ হবে, তাই আমি একাই চলে যাই। আরে তাহলে আজ প্রথম দিন আমি তোমার সাথে চলি, তোমার সাহায্য হয়ে যাবে। আর এই লোহারের কাজের জন্য আমি দোকানে কিছুক্ষণ পরে যাব। বারে, এটা তো ভালো কথা, এটা তো আমার মাথাতেই আসেনি। চলো চলো, তাহলে ভালোই হবে, আমরা দুজনে একসাথে যাই। দুই স্বামী স্ত্রী একসাথে জঙ্গলে কাঠ কাটতে যান এবং বাইরের এলাকা থেকে প্রচুর কাঠ কাটেন। রত্নাকর সব কাঠ তুলে নেয়। রত্নাকর আর সুনয়না ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু ঠিক তখনই রত্নাকর একটি হরিণের আওয়াজ শুনতে পায়। আরে হরিণ, সুনয়না, তোমার না হরিণ খুব পছন্দ? মন দিয়ে শোনো, একটা হরিণের আওয়াজ শোনা যাচ্ছে। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সুনয়না কিছু বলার আগেই রত্নাকর কাঠ ছেড়ে হরিণের আওয়াজ অনুসরণ করে চলে যায়।
উফ, ও না, এখন মনে হয় সোনার হরিণ নিয়েই ফিরবে। যাই হোক, আমার ছোট ছোট শখের কত খেয়াল রাখে ও। ততক্ষণে আমি একটা কাজ করি, আমি এখানেই বসে ওর জন্য অপেক্ষা করি। আরে হ্যাঁ, রত্নাকর অনেক দূরে গিয়ে যায়। তখনই একটা গাছের পিছন থেকে হরিণের আওয়াজ আসে। আর যেই রত্নাকর সেখানে পৌঁছয়, সে চমকে যায়, কারণ এটা কোনো সাধারণ হরিণ ছিল না, বরং স্বর্ণালী হরিণ ছিল। আর তার মুখে একটা থলে ছিল। রত্নাকরকে দেখে হরিণটি থলেটা সেখানেই মাটিতে ফেলে দেয়। এ কি স্বর্ণালী হরিণ! এ তো এত উজ্জ্বল যে মনে হচ্ছে যেন আসল সোনার। এর লোমও তো সোনার মতো লাগছে। এমনটা তো আগে কখনো দেখিনি। কারণ এগুলো আসল সোনার। আরে তুমি আবার কথা বলতেও পারো, এত অবাক কাণ্ড! হ্যাঁ, এটা সত্যি। তবে আমি একটি জাদুকরী প্রাণী। কিন্তু তুমি আমার মতো স্বর্ণালী প্রাণীকে দেখেও খুশি হওনি কেন? কি হয়েছে? আমার মনে হয়েছিল এটা একটা সাধারণ হরিণ হবে। আমি আমার স্ত্রীকে কখনো কিছু ভালো দিতে পারি না, আর তার হরিণ খুব পছন্দ, তাই আমি সেটা নিতে চেয়েছিলাম। কিন্তু এই সোনার লোম সাধারণ লোমের মতো সুন্দর নয়। তুমি তো অদ্ভুত মানুষ। আমি তোমাকে সোনার লোম দেওয়ার কথা বলছি, আর তুমি খুশি হচ্ছ না? আচ্ছা, যাই হোক, আমি চাইলে তোমাকে একটা জাদুকরি ব্যাগ দিতে পারি। কিন্তু আমি থলেটা দিয়ে কি করব? আগে তুমি দেখো এই থলের মধ্যে কি আছে। রত্নাকর থলেটা খুলে দেখে তার মধ্যে কিছু লোহার পেরেক ছিল। এগুলো তো লোহার পেরেক। এগুলো দিয়ে আমি কি করব? তুমি কর্মকার, আর আমাকে জিজ্ঞেস করছো লোহার পেরেক দিয়ে কি করতে হয়? হ্যাঁ, কিন্তু এগুলো তো সাধারণ পেরেক, আর আমার তো শুধু একটা হরিণ চাই, তাই না? আমাকে এই সবের মধ্যে জড়িও না। এগুলো সাধারণ নয়, বরং এগুলো জাদুকরি পেরেক। যখন তুমি এগুলোকে অন্য কারো লোহার জিনিস বানানোর জন্য ব্যবহার করবে, তখন সেই মানুষটির একটি ইচ্ছা পূরণ হয়ে যাবে। কি সত্যি? আর যদি আমি এগুলো নিজের জন্য ব্যবহার করি তাহলে? তখন এগুলো কাজ করবে না। যদি তুমি এর মধ্যে থেকে একটাও নিজের জন্য ব্যবহার করো, তাহলে এদের জাদু শেষ হয়ে যাবে। তোমার গ্রামের মানুষজন খুব দুঃখী। আমি তাদের দেখেছি। আমি তাদের সাহায্য করতে চাই, আর তুমি এতে আমাকে সাহায্য করতে পারো। কি? ঠিক আছে, আমি এতে রাজি। আমি এগুলো অন্যদের জন্য ব্যবহার করব। স্বর্ণালী হরিণ সেখান থেকে চলে যায়, আর রত্নাকর সেই পেরেক ভর্তি থলে নিয়ে সুনয়নার কাছে ফিরে আসে। আরে, কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমার জন্য কত অপেক্ষা করছিলাম। আরে বাবা, এতটাও জরুরি ছিল না এই হরিণ আনার জন্য। তুমি জানো আমার কত ভয় করছিল, আর এরকম কখনো করবে না। তুমি জানো না আজ কি দেখেছি সুনয়না? একটা স্বর্ণালী হরিণ, সত্যি বলছি, সোনার মতো ঝলমল করছিল ওটা। আর ও আমাকে কিছু জাদুকরি পেরেক দিয়ে গেছে। সোনার হরিণ? তুমি মজা করছো না তো? কি গো, সোনার মতো ঝলঝল করছিল? মানে সত্যি সোনার হরিণটা ছিল? ফিরে আসার সময় রত্নাকর সুনয়নাকে স্বর্ণালী হরিণের সব কথা বলে দেয় এবং পেরেক ভর্তি থলেটাও দেখায়। এটা তো খুব ভালো কথা গো। ওই পেরেকগুলোর জন্য আমরা গ্রামের কত মানুষের উপকার করতে পারবো, আর এতে আমরা অনেক মানুষের আশীর্বাদও পাবো। স্বামী স্ত্রী দুজন বাড়ি ফিরে এলেন। রত্নাকর তার লোহার দোকানে বসে পড়ল, আর সুনয়না পাশেই বসে কাঠ বিক্রি করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের শ্যামল কাকা এলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আরে রত্নাকর, তুমি কি আমার জন্য একটা ছোট লোহার বাক্স বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ কাকা, কালকের মধ্যে হয়ে যাবে। কিন্তু কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কি বলবো রত্নাকর, আমার তো এই মুহূর্তে খুব খারাপ অবস্থা।
আমার মেয়ে পায়েলের এই মাসেই বিয়ে, আর তার যৌতুকের জন্য টাকা জোগাড় হচ্ছে না। এই বাক্সটাও ওর বিয়ের জন্যই বানাচ্ছি। আচ্ছা, কিন্তু কাকা, ছেলের পক্ষ থেকে কত যৌতুক চেয়েছে যে আপনি এত চিন্তিত? বাবা, ওরা বলেছে যে বিয়ের আগে ওদেরকে পুরো 50,000 টাকা দিতে হবে। যদি না দিই তাহলে ওরা বিয়ে ভেঙে দেবে। আর তুমি তো জানোই আমি গরিব কৃষক, এই বয়সেও চাষবাস করছি। গত 2 মাস ধরে তো আমি অন্যদের জমিতে মজুরি করাও শুরু করে দিয়েছি, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। এখন বুঝতে পারছি না কি করব। শ্যামল কাকার দুঃখের কথা শুনে রত্নাকরের খুব খারাপ লাগে, কিন্তু তখনই তার সেই জাদুকরি পেরেকগুলোর কথা মনে পড়ে, আর সে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। আরে কাকা, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। শুধু আপনি কাল পর্যন্ত অপেক্ষা করুন। যেই বাক্স তৈরি হয়ে যাবে আপনি এসে নিয়ে যাবেন, ব্যাস। আচ্ছা, ঠিক আছে রত্নাকর। শ্যামল কাকা সেখান থেকে চলে যান, আর রত্নাকর চুল্লিতে লোহা গলিয়ে বাক্স বানানোর প্রস্তুতি নিতে শুরু করে। আমি এই বাক্সটা বানানোর সময় পেরেকগুলো ঠুকে দেব, তাহলে শ্যামল কাকার যৌতুকের সমস্যা অবশ্যই মিটে যাবে। শুধু এই কাজটা যেন সফল হয়। জাদুকরি পেরেক, শ্যামল কাকার বাড়িতে যাও এবং তার যৌতুকের সব সমস্যা মিটিয়ে দাও। আরে কত দেরি হয়ে গেল, তোমার কাজ শেষ হয়নি? চলো এবার বাড়ি ফিরে যাই। বাক্সটা দোকানের ভেতরে রেখে রত্নাকর আর সুনয়না বাড়ি চলে আসেন। পরের দিন সকালে যখন রত্নাকর দোকানে যায়, তখন দেখে শ্যামল কাকা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছেন। আরে কাকা, আপনি তাড়াতাড়ি এসে গেছেন। হ্যাঁ রত্নাকর, আমার মনে হলো দোকান খুলে গেছে, তবে কিছু না। তুমি তো এসে গেছো, এবার খুলে দাও আর বাক্সটা দিয়ে দাও। মেয়েটাকে তো তাতে জিনিসপত্রও রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, এখনই দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমাকে পুরো বিশ্বাস আছে যে এবার আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। শ্যামল কাকা বাক্সটা নিয়ে চলে যান, আর রত্নাকর নিজের কাজে মন দেয়। এভাবেই দুপুর কেটে যায়, আর সন্ধ্যায় শ্যামল কাকা দৌড়ে রত্নাকরের কাছে আসেন। আরে রত্নাকর, রত্নাকর, শোনো। কি হলো কাকা, সব ঠিক আছে তো? আরে তোমার কথা সত্যি হলো রত্নাকর, সব ঠিক হয়ে গেছে। জানি না কেন ছেলের পক্ষের মন ঘুরে গেল, আর ওরা বলল যে এখন ওদের কোনো যৌতুক লাগবে না। আমার মেয়ে খুব খুশি, সে তো তোমার জন্য এই দুধের মিষ্টিও পাঠিয়েছে। আরে বাহ কাকা, এটা তো খুব ভালো কথা। শ্যামল কাকা তো খুব খুশি, এটা দেখে রত্নাকরের খুব ভালো লাগে। শ্যামল কাকা চলে গেলে সুনয়না এসে রত্নাকরকে বলে, শ্যামল কাকা তো কত খুশি, তুমি কি তার জন্য সেই জাদুকরি পেরেক ব্যবহার করেছো? হ্যাঁ সুনয়না, আর এমনটা করে আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেলাম। এইভাবে আমি আরও বেশি মানুষের সাহায্য করব। মনে হচ্ছে আমার জীবনে একটা নতুন উদ্দেশ্য পেয়ে গেছি। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর একদিন একটি ছোট মেয়ে রত্নাকর কর্মকারের দোকানে আসে। সে দূর থেকে দাঁড়িয়ে রত্নাকরকে কাজ করতে দেখছিল। আরে কে তুমি, এখানে কি করছো? আর তোমার মা বাবা কোথায় মা? কাকু, আমার মা খুব অসুস্থ, তিনি কিছুই রান্না করতে পারছেন না, তাই আমি একটা রুটি বানানোর জন্য আপনার কাছে তাওয়া নিতে এসেছি। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমি মাকে কিছু খাওয়াতে পারবো, উনি একটু ভালো হয়ে যাবেন। আমার বাবা তো আর এই দুনিয়ায় নেই। আচ্ছা মা, আমি এখনই তোমার জন্য তাওয়া বানিয়ে দিচ্ছি। রত্নাকর তাড়াতাড়ি লোহা গলিয়ে একটা তাওয়া তৈরি করে, আর সেই মেয়েটিকে দেওয়ার আগে তাতে একটা জাদুকরি পেরেক ঠুকে দেয়। এই নাও মা, তোমার মায়ের শরীর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে দেখবে। আর তোমাকে এই তাওয়ার জন্য টাকা দিতে হবে না, তুমি এটা এমনিই নিয়ে যাও। রত্নাকর আবার সেই মেয়েটির সাহায্য করে, আর জাদুকরি পেরেকের কারণে মেয়েটির ইচ্ছা পূরণ হয়, তার মায়ের শরীর ভালো হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে রত্নাকর কর্মকারের কাছে গ্রামের অনেক মানুষ আসতে শুরু করে, আর সে জাদুকরি পেরেকের সাহায্যে সবাইকে সাহায্য করে। কারো অসুস্থ বাছুর সুস্থ হয়ে ওঠে, কারো শুকনো জমিতে আবার ফসল ফলে, আবার কারো সব ধার দেনা মিটে যায়। শোনো না গো,
আস্তে আস্তে সব প্রেকই তো প্রায় শেষ হয়ে এসেছে, আর কয়েকটা প্রেকই বাকি আছে। কেন আমরা এর মধ্যে আমাদের নিজেদের জন্য আর একটা ব্যবহার করতে পারি না? আমাদের তো সব সমস্যা দূর হয়ে যাবে। কি না শোনায় না, এমনটা করতে পারি না। সেই স্বর্ণালী হরিণ আমাকে এটাই বলেছিল যে এই জাদুকরি পেরেকগুলো আমাদের উপর কাজ করবে না, তাই আমাদের এগুলো নিজেদের জন্য ব্যবহার করা উচিত নয়। আচ্ছা ঠিক আছে, যদি তুমি খুশি থাকো তাহলে আমি আর জেদ করব না। তাছাড়া যখন থেকে আমরা কাঠ বিক্রি করা শুরু করেছি তখন থেকে আমাদের কিছুটা হলেও লাভ হয়েছে, তাই আমাদের টাকার কোনো সমস্যা হচ্ছে না। সেটাই তো প্রিয়, যখন থেকে এই জঙ্গলে স্বর্ণালী হরিণকে পেয়েছি আমাদের জীবনটাই যেন পাল্টে গেছে। যদিও আমাদের দারিদ্র্য দূর হয়নি, কিন্তু আমরা আগের চেয়ে বেশি খুশি তো থাকতে পারছি। এভাবেই কয়েকদিন কেটে যায় আর বাকি সব পেরেক শেষ হয়ে যায়। এখন শুধু রত্নাকরের কাছে একটা শেষ পেরেক বাকি ছিল। জানি না এই শেষ পেরেকটার হকদার কে হবে। রত্নাকর এই কথা বলছে, ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ মহিলা আসেন। আরে বাবা, রত্নাকর কর্মকারের দোকান এটাই তো বাবা? হ্যাঁ কাকিমা, আমি। বলুন, কি বানাতে হবে আপনার জন্য? বাবা, আমি এই তোমার জাদুঘরে প্রেকের কথা অনেক শুনেছি। আমি এই গ্রামের নয়, তবে আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি এই প্রেক দিয়ে কিছু একটা তৈরি করে দাও আর আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দাও বাবা। আচ্ছা, অবশ্যই কাকিমা, আমি আপনার ইচ্ছাও পূরণ করে দেব। তবে আপনার ইচ্ছাটা কি? হ্যাঁ, সেটাই তো একটা রহস্য বাবা। তুমি শুধু আমার ইচ্ছেটা পূরণ করে দাও। তাহলে আমি আপনার জন্য একটা ছোট লোহার বাক্স বানিয়ে দিচ্ছি। রত্নকর সেই মহিলার জন্য একটা ছোট লোহার বাক্স বানায় আর পেরেক ঠুকতে ঠুকতে ধীরে বলে, জাদুকরি পেরেক, এই বৃদ্ধ কাকিমার যা ইচ্ছা তা পূরণ করে দাও। যেই রত্নাকর পেরেক ঠোকে অমনি তাদের ছোট ঝুপড়িটি এক বিশাল বাড়িতে রূপান্তরিত হয়। তাদের বাড়িতে ধন সম্পদ ভরে যায় আর তার স্ত্রী সুনয়না ফাটা পুরনো কাপড় ছেড়ে এক নতুন সুন্দর শাড়ি পরে আসে। এই সব দেখে সুনয়না বাড়ি থেকে দৌড়ে রত্নাকরের দোকানে আসে। আরে আরে, এসব কি হয়ে গেল গো? এই দেখো দোকান, আমাদের বাড়ি, এই বাড়িটাও খুব সুন্দর বদলে গেছে গো। আর বাড়িতে ধন সম্পত্তিতে ভরে গেছে, এই সোনার গহনা এসে গেছে। আর আমার শাড়িটা দেখো কত সুন্দর শাড়ি হয়ে গেছে। কি করে হলো গো এসব? আমি বুঝতে পারছি না যে এই সব কি করে হলো সুনয়না। কিন্তু তখনই তারা দুজন সেই বৃদ্ধ মহিলার দিকে তাকান আর তিনি সেই স্বর্ণালী হরিণে রূপান্তরিত হন আর বলে, এই শেষ পেরেকটা তোমাদের প্রাপ্য ছিল, তবে আমি জানতাম তোমরা এটা নিজেদের জন্য ব্যবহার করবে না। কিন্তু মনে রেখো, এতে আমার চেয়ে তোমাদের সততা আর পরিশ্রমের হাত বেশি। এই বলে সেই স্বর্ণালী হরিণ অদৃশ্য হয়ে যায় আর রত্নাকর ও সুনয়না সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।